মনে করুন আপনি ডায়েরিতে যা লিখেছেন তাই সত্যি হয়ে গেল। অদ্ভুতভাবে ঠিক আপনার গল্পের চরিত্রের মানুষের সাথে বাস্তবে তাই ঘটছে যা আপনি আপনার গল্পে লিখেছেন, যার ফলে হঠাৎ করেই বাস্তব দুনিয়া থেকে একটা মেয়ে গায়েব হয়ে গিয়েছে, যাকে বাঁচানোর জন্য তার বাবা নিজের মৃত্যুকেও হার মানিয়েছিল। চলুন ঘুরে আসি ভিন্ন জগতে হারানো সেই ছোট্ট মেয়েটিকে খুঁজতে। মুভির শুরুতে একজন লোককে খুব ভয় পেতে পেতে একটা বিশাল মন্দিরে প্রবেশ করতে দেখা যায়, যেখানে সে হয়তো পূজা করতে এসেছে। মন্দিরটি দেখতে খুবই অন্ধকার আর রহস্যময়, মনে হয় যেন এটি বহুদিন ধরে পরিত্যক্ত। তবে আশেপাশে কেউ না থাকলেও কোথাও থেকে যেন ঢোলের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ সেখানে এক বিশাল দেবতা জেগে ওঠে এবং জানা যায় যে ওই ঢোলের শব্দ আসলে তার হৃদস্পন্দনের শব্দ ছিল। হয়তো সে জেগে উঠেছে মানবজাতির উপর বিভীষিকা নামিয়ে আনতে। এরপর আমরা গুয়ান নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যে আতঙ্কিত হয়ে তার মেয়ে ট্যাঞ্জারিনকে খুঁজছে একটি প্রাচীন মিস্ট্রিক গুহার ভিতরে। গুহার গভীর অন্ধকার থেকে মেয়েটির চিৎকার ভেসে আসছিল। এমন সময় এক উজ্জ্বল দেবতা আচমকাই গুয়ানের সামনে আবির্ভূত হয়ে তাকে সামনে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল। এরপর সে হঠাৎ চমকে জেগে ওঠে আর বুঝতে পারে যে এটি আসলে তার একটা স্বপ্ন ছিল। এই মুহূর্তে আমরা জানতে পারি যে গুয়ানের মেয়ে ট্যাঞ্জারিন 6 বছর আগে অপহৃত হয়েছিল এবং তখন থেকেই সে নিখোঁজ। একজন শোকাতুর পিতা হিসেবে তিনি যে কোনো মূল্যে তার মেয়েকে খুঁজে বের করার জন্য প্রায় পাগল হয়ে পড়েছেন। মেয়েকে খুঁজে বের করার বৃথা চেষ্টার জন্য তিনি তার বাড়ি বিক্রি করেছেন, ক্যারিয়ার ছেড়েছেন, এমনকি তার স্ত্রীকেও তালাক দিয়েছেন। একাই একটা পাহাড়ের কিনারায় বসে থাকা গুয়ান হঠাৎ নিচের রাস্তায় একটি ট্রাক দেখতে পান। অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্য করে সেই ট্রাকের দিকে সে পাথর ছুঁড়তে থাকে। শেষ পর্যন্ত পাথর মেরে সে ট্রাকের গতিপথ পরিবর্তন করে দেয়। পাথরগুলো ট্রাকের উইন্ডশিল্ডটাই ভেঙে দিয়েছে, যার ফলে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়ে কাছাকাছি একটা জায়গায় গিয়ে থেমে যায়। গুয়ান দ্রুত পাহাড় থেকে নিচে নেমে এসে চালকের ওপর ঝাঁপিয়ে পড়ে আর চিৎকার করে জানতে চায় তার মেয়ে কোথায়। ঠিক সেই মুহূর্তে চালকের সহযোগী গুয়ানের মাথায় একটা রেঞ্জ দিয়ে আঘাত করে, ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ট্রাকের 2 সঙ্গী সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর গুয়ান নিজেকে কোনো রকমে সামলিয়ে উঠে দাঁড়ায় আর ট্রাকের ভেতরে উকি দেয়। সেখানে সে দেখতে পায় অনেক শিশুকে লোহার খাঁচার ভেতরে বন্দি করে রাখা হয়েছে। তখন জানা যায় গুয়ান কোনো একভাবে এই মানব পাচারকারীদের সন্ধান পেয়েছিল এবং তাদের ট্রাককে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল, এই আশায় যে সে হয়তো তার মেয়েকে খুঁজে পাবে। কিন্তু দুঃখজনকভাবে গুয়ান আবারও হতাশ হয়, কারণ সে তার মেয়েকে ট্রাকের ভেতরে খুঁজে পায়নি। মেয়েকে না পেয়ে তার হৃদয় যেন আরও একবার ভেঙে যায়। কিছুক্ষণ পর পুলিশ এসে হাজির হয় এবং ভুল করে গুয়ানকেই পাচারকারী হিসেবে ধরে ফেলে। তারা তাকে গ্রেফতার করে এবং পুলিশের গাড়ির পেছনে বসিয়ে রাখে। গাড়ির পেছনে বসে গুয়ান ঘুমিয়ে পড়েছিল আর সে আবারও ট্যাঞ্জারিনকে স্বপ্নে দেখে। তবে এইবার সে দেখে তার মেয়ে কালো পিচ্ছিল লতাপাতার মধ্যে জড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে এটি কোনো জাপানি হরর মুভি। সে তো ভেবেছিল যে এই গল্পটা চীনে সেট করা হয়েছে। কিছুক্ষণ পর যখন তার ঘুম ভাঙে তখন সে লক্ষ্য করে যে পুলিশ তার পকেট থেকে তার মেয়ের ছবিটি বের করে নিয়েছে, যা দেখে গুয়ান প্রচণ্ড রেগে যায়। দুর্বল শরীরের মধ্যে সে এতটাই শক্তি সঞ্চয় করে যে পুলিশের হাত থেকে নিজেকে মুক্ত করে ফেলে আর জোরপূর্বক নিজের মেয়ের ছবিটি ছিনিয়ে নেয়। তারপর দ্রুত সেই গাড়ি থেকে পালিয়ে যায়। বিস্ময়করভাবে সে রাস্তার ধারে আরেকটি গাড়ি অপেক্ষা করতে দেখে। পরিস্থিতি বেগতিক আর পিছনে পুলিশের ভয়ে সে কোনো দ্বিধা না করেই গাড়িতে উঠে পড়ে। গাড়ির চালক ছিল একজন মহিলা, যার নাম হলো লিং। আশ্চর্যের বিষয় হলো লিং গুয়ানের জীবন সম্পর্কে সব কিছু জানে, এমনকি তার মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনাও। লিং তাকে বোঝায় যে সে তার মেয়েকে খুঁজে পেতে সাহায্য করতে পারে, তাই গুয়ানকে সে তার সঙ্গে থাকতে বলে। এখান থেকে সিন শিফট হয়ে গল্প আবার প্রাচীন যুগের এক দৃশ্যে ফিরে যায়। সেখানে একজন যোদ্ধা, যার নাম হলো কং, সে কিছু আক্রমণকারীদের কাছ থেকে পালিয়ে যাচ্ছে। এই আক্রমণকারীদের নেতা হচ্ছে একজন বৃদ্ধ ব্যক্তি। পালাতে গিয়ে কং একসময় পাহাড়ের কিনারায় আটকা পড়ে যায়। সামনে যাওয়ার আর কোনো রাস্তাই ছিল না। সে তো নিজেকে প্রায় এই আক্রমণকারীদের হাতে তুলেই দিয়েছিল। এমন অবস্থায় যখন পরিস্থিতি চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছে গিয়েছে, ঠিক তখন তার বোন এসে তাকে উদ্ধার করে। সে কংকে আত্মরক্ষার জন্য পশ্চিম দিকে পালিয়ে যেতে বলে। তারপর তার নিজের নিরাপত্তার জন্য সে কংকে পাহাড়ের নিচে ঠেলে ফেলে দেয়।
কংয়ের বোন একাই সমস্ত শত্রুর বিরুদ্ধে লড়াই করছিল। কং তার বোনের জন্য আতঙ্কিত হয়ে দ্রুত পাহাড় বেয়ে উপরে উঠে আসে, কিন্তু সেখানে এসে দেখে যে বৃদ্ধ লোকটি তার বোনকে ইতিমধ্যেই মেরে ফেলেছে। তবে বৃদ্ধ লোকটিও বুকে তীর বিদ্ধ হয়ে পড়ে আছে। কং রাগে ফেটে পড়ে আর বৃদ্ধের বুকে থাকা বর্ষাটা টেনে বের করে তাকেও হত্যা করতে চায়। মৃত্যুর আগে বৃদ্ধ লোকটি কংকে সতর্ক করে দিয়ে বলে, যদি তুমি আমাকে হত্যা করো তাহলে তুমি আর কখনো লর্ড রেডম্যানের হাত থেকে পালাতে পারবে না। কিন্তু কং তার কথায় এক বিন্দু কর্ণপাত না করে বৃদ্ধকে হত্যা করে ফেলে নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নেয়। সব ধ্বংসযজ্ঞ শেষ হওয়ার পর কং ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে পড়েছিল। সে বুঝতে পারে যে সে আজীবন পালিয়ে বেড়াতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে শহরে ফিরে গিয়ে তার সবচেয়ে বড় শত্রু লর্ড রেডম্যানকে হত্যা করবে। ঠিক তখনই বৃদ্ধ লোকটির মৃতদেহ থেকে তার আত্মা হঠাৎ নড়াচড়া শুরু করে, যেন আত্মাটা নতুন কোনো শরীরের সন্ধান করছে। এক মুহূর্তের মধ্যেই আত্মাটা কংয়ের শরীরে লেপ্টে যায়। আসলে এই আত্মার নিজেরই একটা প্রতিশোধ নেওয়া বাকি ছিল। সে আসলে লর্ড রেডম্যানকে হত্যার মিশনের অংশ হতে চায়। রহস্যময় আত্মাটি পুরোপুরি কংয়ের শরীরে মিশে যায় আর তার বুকে একটা বিশাল চোখ গজিয়ে ওঠে। কং বুঝতে পারছে না তার সাথে এসব কী হচ্ছে। অনেক চেষ্টার পরেও সে এই অদ্ভুত দেখতে নতুন শরীরটাকে নিজের থেকে কিছুতেই আলাদা করতে পারেনি। অন্যদিকে সিন আসে বর্তমানে, যেখানে লিং নামের মেয়েটি গোয়ানকে তার কর্মস্থলের একটি ভবনে নিয়ে যায়। তারপর তাকে 5 জন ছোট মেয়ের ছবি দেখায়। সে গোয়ানকে জিজ্ঞেস করে তার মেয়েকে সে চিনতে পারছে কিনা, কিন্তু দুঃখজনকভাবে গোয়ান তা করতে পারে না, কারণ অনেক বছর হয়ে গেছে সে তার মেয়েকে শেষবারের মতো দেখেছিল। তার কাছে যে ছবিটা আছে তাও অনেক পুরনো। তখন লিং বলে তারা ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে পারবে কোন মেয়েটি গোয়ানের মেয়ে। তবে এর বিনিময়ে গোয়ানকে তাদের কোম্পানির জন্য একটা কাজ করতে হবে। লিং জানায় যে তারা গোয়ানের সেই অদ্ভুত ক্ষমতা সম্পর্কে জানে। গোয়ান প্রকৃতির যে কোনো বস্তুকে খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে পারে। তারা চায় গোয়ান এই ক্ষমতাটা ব্যবহার করে একজন উপন্যাসিক, যার নাম হলো কং, তাকে হত্যা করুক। এরপর লিং কং নামের সেই ব্যক্তির প্রতিদিনের একটা লাইভ স্ট্রিম দেখায়, যেখানে কং তার লেখা গল্পগুলো আবৃত্তি করে মানুষকে শোনায়। অদ্ভুত ব্যাপার হলো, কংয়ের লেখা উপন্যাসের এক চরিত্র, যার নাম হলো রেডম্যান, সে যখনই আহত হয়, লিং নামের মেয়েটির কোম্পানির বস, যার নাম ছিল লিমু, বাস্তব জীবনে একই রকমভাবে সেও আঘাত পায়। কোম্পানিটি কংকে এই উপন্যাস লেখা বন্ধ করার জন্য সব ধরনের আইনি উপায় অবলম্বন করেছে, কিন্তু কিছুতেই কাজ হয়নি। গোয়ান এই অদ্ভুত গল্প বিশ্বাস করতেই পারছে না, কিন্তু তার কাছে আর কোনো উপায়ও নেই। তার মেয়ে ট্যাঞ্জারিনকে খুঁজে পাওয়ার একমাত্র সুযোগ এটি, তাই সে বাধ্য হয়ে লিংয়ের প্রস্তাবটি মেনে নেয়। পরদিন গোয়ান নিজের নতুন চুল কাটিয়ে একদম ঝকঝকে পরিপাটি একটা লুক দেয়। লিংও তাকে দেখে বলে, বাহ, দারুণ হয়েছে গোয়ান। এরপর গোয়ান সেই ছোট্ট শহরের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে কং নামের লোকটি বসবাস করে। যাওয়ার পথে সে আবিষ্কার করে যে তার স্বপ্নে দেখা ঘটনাগুলো আসলে কংয়ের লেখা গল্পের সঙ্গেই হুবহু মিলে যাচ্ছে। সে যখন কংয়ের লেখায় অডিও বুকটা শুনতে থাকে, তখন সে বুঝতে পারে যে তার স্বপ্নগুলো কংয়ের উপন্যাসের কাহিনীরই একটা অংশ। এরপর গোয়ান সারাদিন কংয়ের পিছু করতে থাকে একটা উপযুক্ত সময়ের অপেক্ষায়, যাতে সে তাকে সহজেই হত্যা করতে পারে। একসময় কংকে পিছু করতে করতে সে একটি লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সমস্যা হলো সেখানে কং এবং সেই লোকটি ছাড়া আর কেউ নেই, যার ফলে সে ঠিকমতো ভিড়ের মধ্যে মিশে যেতে পারছিল না। হঠাৎই কং সরাসরি গোয়ানের সামনে এসে দাঁড়ায় এবং জিজ্ঞাসা করে কেন সে সারাদিন তার পিছু করছে। জবাবে গোয়ান বলে, আমি আসলে আপনার লেখা বইয়ের একজন অনেক বড় ভক্ত। এটা শুনে কং খুবই উত্তেজিত হয়ে পড়ে আর গোয়ানকে নিয়ে অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু গোয়ান কোনো উত্তর দেওয়ার আগেই লিংয়ের ফোন চলে আসে। সে একপাশে গিয়ে ফোন ধরে আর লিং তাকে কংয়ের সঙ্গে কথা না বলে দ্রুত তাকে হত্যা করার নির্দেশ দেয়, কিন্তু গোয়ান তার কথা শোনে না। সে কংয়ের পিছনেও চালিয়ে যায় এবং দুজনের মধ্যে আবারও কথাবার্তা শুরু হয়। ঠিক সেই মুহূর্তে লিংয়ের কোম্পানির একটি গাড়ি দ্রুত গতিতে ছুটে আসে এবং অল্পের জন্য তাদের ধাক্কা দিতে পারে না। গোয়ান দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, কিন্তু ভুলবশত সে তার নোটবুকটা ফেলে রেখে যায়। এই নোটবুকে সে তার স্বপ্নে দেখা প্রত্যেকটা ঘটনা লিখে রেখেছিল। কং যখন গোয়ানের ফেলে যাওয়া নোটবুকটি পড়ে, তখনই সে আরও একটা নতুন গল্প লেখার অনুপ্রেরণা পেয়ে যায়। এরপর সিন আবার সেই কল্পনার জগতে ফিরে যায়, যেখানে কং এক শহরে পৌঁছায়। সেখানে এক বিশাল উৎসব চলছে। অনুষ্ঠানের মূল কেন্দ্রে একটি বিশাল মূর্তি দাঁড়িয়ে আছে, যা লর্ড রেডম্যানের। মূর্তিটি দেখেই
বোঝা যায় যে এই উৎসব তার সম্মানে অনুষ্ঠিত হচ্ছে। কং বিস্মিত হয়ে পড়ে এত বিশাল জনসমাগম দেখে। ঠিক তখনই সেই মূর্তিটি তার এক হাত দিয়ে পাশের গ্রামটির দিকে নির্দেশ করে এবং উৎসবে জড়ো হওয়া সমস্ত মানুষ অস্ত্র হাতে নিয়ে সেদিকেই ছুটতে যায়। কং বিভ্রান্ত হয়ে পড়ে, আর তখনই তার শরীরের জীবন্ত আত্মাটা তাকে বুঝিয়ে বলে যে লর্ড রেডম্যান বহু গ্রাম ধ্বংসের একমাত্র মূল হোতা। সে তার অনুসারীদের ধোঁকা দিয়ে যুদ্ধ বাঁধানোর জন্য ব্যবহার করছে। এদিকে পাশের গ্রামের মানুষও আত্মরক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নেয়, কিন্তু তাদের এই সামান্য প্রতিরক্ষা একেবারেই ব্যর্থ হয়ে যায়, কারণ আচমকা আকাশ থেকে 3টি বিশাল আগুনের ড্রাগন নেমে আসে। তারা গ্রামের উপর পানির মতো কেরোসিন জাতীয় কিছু তরল ঢেলে দেয়, যা পুরো গ্রামটাকে ভিজিয়ে ফেলে। এরপর লর্ড রেডম্যানের বাহিনীর সৈন্যরা আগুনে পোড়ানো তীর ছুঁড়ে মারে সেই গ্রামে। ফলে মুহূর্তের মধ্যেই পুরো এলাকা দাউ দাউ করে জ্বলে ওঠে। এই ভয়ানক আক্রমণের ফলে গ্রামের প্রতিরক্ষা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং তারা যুদ্ধে পরাজিত হয়। কিছুক্ষণ পর দেখা যায় পুরো গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দূর থেকে যুদ্ধের সিঙ্গার শব্দ শোনা যায়, যা কংকে দ্রুত পালিয়ে যেতে বাধ্য করে। কিছুক্ষণ পর গাঢ় লাল বর্ম পরিহিত বেশ কয়েকজন অশ্বারোহী নাইট সেখানে পৌঁছে যায়। কং তাদের পতাকা লক্ষ্য করে বুঝতে পারে যে এরা লর্ড রেডম্যানের শিষ্য। গ্রামের বাকি বাসিন্দারা আতঙ্কে কুঁকড়ে যায়, আর নাইটরা পুরো গ্রামে কারফিউ জারি করে। এখানে নাইট বলতে শিষ্য বা সৈন্যদের বোঝানো হয়েছে। এরপর সিন আবার বাস্তব জগতে ফিরে আসে, যেখানে গোয়ান একটি হোটেল রুমের ভেতর ঘুম থেকে জেগে ওঠে এবং দেখে লিন তার পাশেই বসে আছে। লিন তাকে তিরস্কার করে, কারণ গোয়ান তার কাজ ঠিকমতো সম্পন্ন করতে পারেনি। এর কিছুক্ষণ পর কং গোয়ানের হোটেলের বাইরে এসে গোয়ানের নোটবুক ফেরত দিয়ে যায়। সে গোয়ানকে ধন্যবাদ জানায়, কারণ এই নোটবুকের লেখা তার লেখা উপন্যাস চালিয়ে যাওয়ার জন্য নতুন এক অনুপ্রেরণা দিয়েছে। পরবর্তী দৃশ্যে গোয়ান কংকে হাঁটতে নিয়ে যায়। তার উদ্দেশ্য ছিল তাকে এমন একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যেখানে সে তাকে হত্যা করতে পারবে। তারা একটি পরিত্যক্ত মাঠের দিকে এগিয়ে যায়, আর কং গল্প বলা ও লেখালেখিতে কিভাবে আসলো তা নিয়ে কথা বলতে থাকে। এই সময়ে একটি আশ্চর্যজনক সত্য প্রকাশ পায়। কং ঠিক 6 বছর আগে লেখা শুরু করেছিল। বিস্ময়করভাবে এটি সেই একই সময় যখন গোয়ান তার মেয়ে ট্যাঞ্জারিনকে হারিয়েছিল। ঠিক তখন কং দূর থেকে একটি মধুর সুর শুনতে পায়। এই মধুর সুরটা মনে রাখার জন্য সে দ্রুত কয়েকটি নোট লিখে ফেলে, যাতে পরে তার উপন্যাসে এটি যুক্ত করতে পারে। এরপর কল্পনার জগতে ফিরে গেলে দেখা যায় কং রাস্তার পাশে একটি ছোট মেয়েকে দেখতে পাচ্ছে, যে তার মৃত ভাইকে বাঁচানোর চেষ্টা করছিল। এই মেয়েটি আর কেউ নয়, ট্যাঞ্জারিন। তার প্রতি সহানুভূতি দেখিয়ে কং তাকে সান্ত্বনা দেয় এবং তার ভাইয়ের মৃতদেহ কবর দিতে তাকে সাহায্য করে। দুজনের কথোপকথনের এক পর্যায়ে ট্যাঞ্জারিন জানায় যে ক্রিমসন নাইটরা সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হলেই যে কাউকে হত্যা করে ফেলে। এরপর সে একটি বাঁশি বাজাতে শুরু করে, যার সুর হুবহু সেই সুরের মতো যা কং বাস্তব জগতে শুনেছিল। বাঁশির সুর শুনে এক নাইট তাদের বর্তমান অবস্থান সম্পর্কে জেনে ফেলেছিল। এজন্য তাদেরকে ধরতে শুরু করে, কারণ তখন ইতিমধ্যেই সূর্য ডুবে গিয়েছে। কং দ্রুত সিদ্ধান্ত নেয় সে মেয়েটিকে পালানোর সুযোগ দিতে নাইটদের সাথে ছলনার আশ্রয় নেবে। সে ট্যাঞ্জারিনকে একটি ছদ্ম রূপ দিয়ে সেখানে লুকিয়ে রেখে যায় এবং নাইটকে আটকে রাখার জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু ঠিকই একসময় নাইটরা কং এর কাছে পৌঁছে যায়, তবে তারা ট্যাঞ্জারিনের ছদ্মরূপ দেখে বিভ্রান্ত হয়ে পড়ে। এই সুযোগে কং দ্রুত তাদের উপর আক্রমণ করে। সে সরাসরি নাইটের মাথার বর্মে একটা আঘাত হানে, যার ফলে নাইটের মাথার বর্মে একটা ফাটলের সৃষ্টি হয়। সেই ফাটলের মধ্যে দিয়ে কং একটা আশ্চর্যজনক সত্যি জানতে পারে, তা হলো বর্মের ভেতরে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, বরং গোয়ান। কিছুক্ষণের জন্য কং থমকে গিয়েছিল। সেই সুযোগে নাইটের বেশে গোয়ান কংকে হত্যা করতে ছুটে আসে, কিন্তু ঠিক তখনই ছোট্ট মেয়েটি নাইটের সামনে এসে দাঁড়ায়। গোয়ান তার দিকেই ছুটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই গোয়ানের বর্মের ভেতরের যন্ত্রাংশগুলো অদ্ভুতভাবে অকেজ হয়ে পড়ে। এই সুযোগে কং ও ট্যাঞ্জারিন দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বাস্তব জগতে ফিরে এসে দেখা যায় কং এই পুরো ঘটনাটি লিখে ফেলেছে। ঠিক তখনই গোয়ান তার পেছন থেকে এগিয়ে আসে। সে হঠাৎ নিজের মধ্যে এক বিভ্রমের অনুভূতি বুঝতে পারে, যেন সে নিজেই কল্পনার জগতে কং ও ট্যাঞ্জারিনকে ধাওয়া করছে, ঠিক যেমনটা কং তার উপন্যাসে এই মাত্রই লিখেছে। তারপর সে কং এর দিকে পাথর ছুঁড়তে শুরু করে, আর একটা পাথর কং এর মাথায় সজোরে আঘাত করে। কং অজ্ঞান হয়ে গর্তের মধ্যে পড়ে যায়। গোয়ান তার দিকে এগিয়ে এসে আরও একবার আঘাত হানতে প্রস্তুত।
ঠিক তখনই সে আবারও সেই লুলাবি নামের একটা গান গাইতে শুরু করে। এই গান সে তার মেয়ে ট্যাঞ্জারিনের জন্য লিখেছিল। কিন্তু হঠাৎ গোয়ান শুনতে পায় কেউ একজন সেই একই গান গাইছে। সে সঙ্গে সঙ্গে থেমে যায় এবং শব্দের উৎস অনুসরণ করতে শুরু করে। গোয়ান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি ছোট ছেলেকে দেখতে পায়, যে তার মেয়ের জন্য বানানো একই গান গাইছে। আবেগে অভিভূত হয়ে গোয়ান ছেলেটিকে ধরে ফেলে এবং জানতে চায় সে কিভাবে এই গানটি শিখেছে। ভয়ে আতঙ্কিত হয়ে ছেলেটি দৌড়ে পালিয়ে যায় আর গোয়ান তার পেছনে ধাওয়া করে। এ সময় আবারও তার সামনে ঘোলা হতে থাকে। সে যেন কল্পনার জগতে কং এবং ট্যাঞ্জারিনকে তাড়া করছে, ঠিক যেমনটি কং নিজের লেখায় বর্ণনা করেছিল। অন্যদিকে দেখা যায় ছোট ছেলেটি পালিয়ে যেতে পেরেছিল আর গোয়ান শেষ পর্যন্ত একটা ছোট্ট পার্টির মধ্যে এসে উপস্থিত হয়। সেখানে তার চোখ পড়ে সেই ব্যক্তির উপর যে 6 বছর আগে ট্যাঞ্জারিনকে অপহরণ করেছিল। শুধু তাই নয়, অপহরণকারীর আরও কয়েকজন সঙ্গীও সেখানে উপস্থিত ছিল। রাগে ক্ষিপ্ত হয়ে গোয়ান তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং নিজের অতিমানবীয় সেই অদ্ভুত ক্ষমতাটা ব্যবহার করে সবাইকে পরাজিত করে দেয়। এরপর সে ট্যাঞ্জারিনের অপহরণকারীকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ভয়ে আতঙ্কিত হয়ে অপহরণকারী শেষ পর্যন্ত প্রকৃত সত্য জানিয়ে দেয়। সে জানায় 6 বছর আগে যখন ট্যাঞ্জারিনকে অপহরণ করা হয়েছিল, তখন ভুলবশত ট্যাঞ্জারিনকে ঘুমের ওষুধের নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি ওষুধ দেওয়া হয়েছিল, যার ফলে ট্যাঞ্জারিন সেদিনই মারা গিয়েছিল। ভয়ে লোকটি নাকি তার মৃতদেহ একটি বস্তায় ভরে পাহাড়ের উপর ফেলে রেখে এসেছিল, যেন সেটা পচে নষ্ট হয়ে যায় আর কেউ জানতেও না পারে। এই নির্মম সত্য শুনে গোয়ান প্রচণ্ড শোকে ভেঙে পড়ে। ক্ষোভ ও যন্ত্রণা থেকে সে অপহরণকারীকে শ্বাসরোধ করে হত্যা করতে চায়, কিন্তু ঠিক তখনই লিং সেখানে এসে তাকে থামিয়ে দেয়। সে গোয়ানকে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং গাড়িতে তুলে নিয়ে যায়। গোয়ান যখন জ্ঞান ফিরে পায় তখন সে সঙ্গে সঙ্গে লিংকে বলতে শুরু করে যে অপহরণকারী তাকে কি বলেছে এবং ট্যাঞ্জারিন আসলে 6 বছর আগেই মারা গিয়েছিল। এদিকে লিংয়ের বস লিমু লিংয়ের সঙ্গে ইয়ারপিসের মাধ্যমে যোগাযোগ করে এবং নির্দেশ দেয় যে গোয়ানকে বিশ্বাস করাতেই হবে যে তার মেয়ে এখনও বেঁচে আছে। এজন্য লিং গোয়ানকে বলে যে পুলিশ অপহরণকারীকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, তাকে অবশ্যই যথাযথ শাস্তি দেওয়া হবে। কিন্তু গোয়ান অনুনয় বিনয় করে বলে যে কংকে হত্যা করার পর যেন তার হাতে ওই অপহরণকারীকে তুলে দেওয়া হয়। এরপর গোয়ান তার পরবর্তী পরিকল্পনার জন্য সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর লিমু লিংয়ের সামনে এসে তাকে ধমক দেয়, কারণ সে গোয়ানের প্রতি সহানুভূতি দেখিয়েছে আর ট্যাঞ্জারিন যে বেঁচে আছে এই ব্যাপারে পুরোপুরি তাকে বিশ্বাস করাতে পারেনি। তবে লিমুও তাকে জানায় যে অপহরণকারী যা বলেছে তাই সত্যি, কিন্তু গোয়ানকে তাদের নিয়ন্ত্রণে রাখতে তাদের অবশ্যই তার মৃত মেয়েকে এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে। কল্পনার জগতে কং ও ট্যাঞ্জারিন শহরের পরিস্থিতি দেখে হতভম্ব হয়ে যায়। যুদ্ধের কারণে সাধারণ মানুষ কি ভয়াবহ দুর্দশার মধ্যে পড়েছে তা তারা নিজের চোখে দেখতে পায়। দুজন মিলে ট্যাঞ্জারিনের বাড়িতে পৌঁছায়, যেখানে কং জানতে পারে যে তার বাবা মা অনেক আগেই মারা গিয়েছে, কারণ তারা কারফিউ ভঙ্গ করেছিল। তারা দুজন যখন এইসব নিয়ে কথাবার্তায় ব্যস্ত, তখন হঠাৎ রেডম্যানের অনুসারীদের একটি দল সেখানে প্রবেশ করে। তারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এরপর ট্যাঞ্জারিন ও কংকে দেখে ফেলে এবং তাদের হত্যা করার সিদ্ধান্ত নেয়। তাৎক্ষণিকভাবে কং ট্যাঞ্জারিনকে রক্ষা করতে সামনে এগিয়ে আসে। এটা দেখে কংয়ের শরীরের সেই আত্মাটা অবাক হয়ে যায়। অন্যদিকে বাস্তব জগতে কং একটি বিল্ডিংয়ের ছাদে গোয়ানের সাথে দেখা করে, তবে সে জানতো না যে এই লোকটি কিছুক্ষণ আগে তাকে আক্রমণ করেছিল। কং যখন তার উপন্যাস সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছিল, তখন গোয়ান জানতে পারে যে কং তার গল্পের চরিত্র হিসেবে তাকে অর্থাৎ ক্রিমসন নাইটকে অন্তর্ভুক্ত করেছে। এতে করে কল্পনার জগতে ক্রিমসন নাইটের মাথায় থাকা ক্ষত এবং বাস্তবে গোয়ানের অপহরণকারীদের সঙ্গে লড়াইয়ের সময় পাওয়া আঘাত একই রকম বলে মনে হচ্ছে। এতে অবাক হয়ে গোয়ান কংয়ের নোটবুক ছিনিয়ে নেয় আর নোটবুকটা সে মনোযোগ দিয়ে পড়তে শুরু করে। পড়তে পড়তে সে বুঝতে পারে যে তার দেখা দৃষ্টিভ্রমগুলো কংয়ের লেখা কাহিনীর সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। তবে যা তাকে সবচেয়ে বেশি হতবাক করে তা হলো তার মেয়ে ট্যাঞ্জারিনও এই গল্পেরই একটি চরিত্র। এর অর্থ কং তার লেখার মাধ্যমে একটি সমান্তরাল মহাবিশ্ব সৃষ্টি করেছে, যেখানে কং আসলে নিজেই তার উপন্যাসের কাহিনীর মধ্যে থাকা সব চরিত্রগুলোর মধ্যে প্রধান একজন। অর্থাৎ সে হলো এই ভিন্ন জগতের একটি শক্তিশালী অস্তিত্ব, যার জীবন ও মৃত্যু কেবল লেখক কংয়ের নিয়ন্ত্রণে।
কং তার ক্ষমতা সম্পর্কে আরও স্পষ্টভাবে জানতে পারে যখন তার শরীরের বর্মের আত্মাটি তার দেহ থেকে বেরিয়ে এসে একটি ভিন্ন সত্তায় রূপান্তরিত হয়। এই সত্তাটি মুহূর্তেই অস্ত্র তৈরি করতে পারে এবং কং তাকে নিয়ন্ত্রণ করতে শিখেও গিয়েছে। অপরদিকে কল্পনার জগতে কং ও ট্যাঞ্জারিন রেডম্যানের অনুসারীদের বিরুদ্ধে লড়াই শুরু করে। সেই সময় কংয়ের শরীরের বর্মের আত্মার শক্তি তাদের আশেপাশের ক্রুদ্ধ জনতার উপর আক্রমণ করতে শুরু করে। এদিকে কং তার বর্মের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পেরেছিল। আত্মাটি তার শরীরের রক্তের অতিক্রমের কারণে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে কং নিয়ন্ত্রণ করতে পারছিল না। এজন্য কং প্ল্যান করে আত্মাটিকে সে একটা শিক্ষা দেবে। সে বর্মের আত্মার মধ্যে মানে নিজের বুকে ছুরি ঢুকিয়ে দেয়, যাতে বর্মের আত্মাটি বুঝতে পারে যে কং তার মালিক এবং সে চাইলেও কখনো তার নির্দেশের বিরোধিতা করতে পারবে না। এদিকে বাস্তব পৃথিবীতে গুয়ান লিংকে ফোন করে জানায় যে সে এখন কংকে মারার বদলে রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ সে তার মেয়েকে বাঁচাতে চায়। এই দুই পুরুষ কংয়ের রুমে ফিরে যায় এবং সেখানে জানা যায় যে কংয়ের বাবা এবং লিমু একসময় ব্যবসায়িক সঙ্গী ছিলেন, তবে কংয়ের বাবা এক ট্র্যাজেডিক দুর্ঘটনায় মারা গিয়েছিল। অবাক করার বিষয় হলো লিং তাদের এই কথাবার্তা মনোযোগ দিয়ে কান পেতে শুনছিল। লিং বুঝতে পারে যে আসলে লিমুই কংয়ের বাবার হত্যার জন্য দায়ী। এখন সে হত্যার রহস্য আড়াল করতে চাইছে বলে কংকে হত্যা করতে চাইছে। রেগে গিয়ে লিং লিমুকে ফোন করে আবারও সত্যটা তার মুখ থেকেই শুনতে চায়, তবে লিমুও কোনো কিছু স্বীকার করে না এবং ফোনটি রেখে দেয়। ক্লান্ত লিং তার গাড়িতে ফিরে যায়, কিন্তু তখন লিমুয়ের গুন্ডারা তাকে বিদ্যুতের আঘাত দিয়ে গাড়ির পেছনে আটকে রাখে। এদিকে গোয়ান এবং কং লাইব্রেরিতে পৌঁছায়, যেখানে কং তার উপন্যাস লিখতে থাকে, আর গোয়ান চারপাশে লক্ষ্য রাখে যেন কেউ তাদের উপর আক্রমণ না করে। এদিকে কং এর উপন্যাসের মাধ্যমে আমরা আবারও সমান্তরাল মহাবিশ্বটাকে দেখতে পাই, যেখানে কং এবং ট্যাঞ্জারিন রেডম্যানের প্রাসাদে গিয়েছে। সেখানে তারা হাজার হাজার অচল ক্রিমসন নাইট অর্থাৎ সৈন্যদের মেঝেতে বসে থাকতে দেখে। কং তখন জানতে পারে যে এই নাইট সৈন্যরা শুধু দিনের বেলায় নড়াচড়া করে এবং রেডম্যান শহরে কারফিউ আইন চালু করেছে যাতে জনসাধারণ এই সত্যটা জানতে না পারে। একই সময়ে বাস্তব জগতে লিমুয়ের গুন্ডারা লাইব্রেরিতে পৌঁছায়। গোয়ান তাদের সঙ্গে লড়াই শুরু করে। সে নিজেকে রক্ষা করার জন্য তার ঐশ্বরিক ক্ষমতাটা ব্যবহার করে, তবে এক আক্রমণকারী তাকে পানি ছিটিয়ে দেয়। তারপর তার উপরে বিদ্যুতের মতো কিছু একটা ছুটতে থাকে। এর ফলে নিজেকে বাঁচানোর জন্য গোয়ানকে একটি কোণে লুকাতে হয়। কিছুক্ষণ পর গোয়ান একটি পরিকল্পনা করে আক্রমণকারীকে মেরে ফেলতে চায়। সে সেই গুন্ডার মুখোমুখি হয় যার সুপার হিউম্যান শক্তি রয়েছে, কিন্তু তবুও লোকটি গোয়ানকে পরাস্ত করতে পারছে না। সৌভাগ্যক্রমে লিং জ্ঞান ফিরে পায় এবং গাড়ি থেকে বেরিয়ে আসে। সঠিক সময়ে সে গোয়ানকে বাঁচিয়েও নেয়। তারপর তারা একসাথে হয়ে শেষ গুন্ডাটাকেও মেরে ফেলে। এদিকে সমান্তরাল মহাবিশ্বে ট্যাঞ্জারিন এবং কং অবশেষে একটি কক্ষে পৌঁছায়, যেখানে তারা লর্ড রেডম্যানকে দেখতে পায়, যিনি আসলে একটি বিশাল 4 হাত বিশিষ্ট দানব। এরপর জানা যায় যে কং আসলে রেডম্যানের ভাইয়ের ছেলে, যাকে রেডম্যান অনেক আগে হত্যা করেছিল। এটি বাস্তবতার সঙ্গেও মিলে যায়, কারণ কং এর বাবা ছিলেন লিমুর একজন সেরা বন্ধু এবং তিনি একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। কাল্পনিক কং রেডম্যানের কাছে জানতে পারে যে তার বাবাই নাকি হত্যাকারী ছিল। বাইরে এসে রেডম্যান কংকে তার বাবার সমাধির গাছটি দেখায়। সাথে সাথে তাদের লড়াই শুরু হয়ে যায়। বর্মের আত্মাটাও কং এর শরীর থেকে বেরিয়ে এসে পুরোপুরি প্রস্তুত রেডম্যানের উপরে ঝাঁপিয়ে পড়তে, তবে তারা রেডম্যানের শক্তির কাছে তার কোনো ক্ষতিই করতে পারে না। রেডম্যান তার শক্তি দিয়ে কংয়ের বর্মের আত্মাটিকে ছিন্ন ভিন্ন করে দেয়। নিমেষেই আত্মাটা ধুলিতে পরিণত হয়ে যায়। ঠিক যখন রেডম্যান কংকে হত্যা করতে যাচ্ছে, তখন ট্যাঞ্জারিন তার বাঁশি থেকে সুর তুলতে থাকে, যা তার বাবা তাকে শিখিয়েছিল যে বিপদে পড়লে এই গানটি সে গাইবে। বাঁশির সুর শুনলে তার বাবা তাকে সাহায্য করতে আসবে, কিন্তু রেডম্যান এই সুর শুনে বিরক্ত হয়ে ট্যাঞ্জারিনকে বন্দি করে। তবে রেডম্যান ট্যাঞ্জারিনকে তার পেটের মধ্যে বন্দি করে দিয়েছে। অন্যদিকে বাস্তব পৃথিবীতে আরও একজন গুন্ডা গোপনে প্রবেশ করে কংয়ের উপর আঘাত করতে থাকে, যা কেউ জানতেই পারে না। গোয়ান এবং লিং কিছুক্ষণ পরে তাকে খুঁজে পায় আর গুন্ডাকে পরাস্ত করার পর কংকে হাসপাতালে নিয়ে যায়। পরে গোয়ান কংয়ের ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকে। সে ভাবছে এবার সে কী করবে। সে অবাক হয়ে যায় যখন লিমু হঠাৎ ঘরে প্রবেশ করে আর জানায় যে তিনি মূলত কং এবং গোয়ানকে একসাথে মারতে চেয়েছিলেন,
যাতে মনে হয় তারা একে অপরকে খুন করেছে। এটি একটি নিখুঁত পরিকল্পনা ছিল, কারণ পুলিশ কংয়ের উপন্যাস পড়বে যাতে ট্যাঞ্জারিনের নাম থাকবে এবং এতে মনে হবে কং ছিল অপহরণকারী এবং গোয়ান ছিল একটি বাবা যে প্রতিশোধ নিতে চেয়েছিল। শেষ সংঘর্ষে লিমো কংয়ের কম্পিউটারটা তাকে দিয়ে দিতে বলে, কিন্তু গোয়ান তা দিতে অস্বীকার করে। পরে গোয়ান জানায় সেই এই গল্পটি শেষ করবে। সাথে সাথে গল্পটি আবারও সমান্তরাল মহাবিশ্বে ফিরে যায়, যেখানে ক্রিমসন নাইট অর্থাৎ গোয়ান হঠাৎ মেশিন গান নিয়ে উপস্থিত হয় এবং রেডম্যানকে আক্রমণ করে তার মেয়েকে উদ্ধার করার জন্য। গানটি অবশেষে দৈত্যটির কিছুটা হলেও ক্ষতি করতে পারে। তারপর কং রেডম্যানের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তার কপালে বিঁধে থাকা একটি তলোয়ার ধরে ফেলে। সে ভেবেছিল যে এই তলোয়ারটাই রেডম্যানের দুর্বলতা। কং তলোয়ারটি টেনে বের করার চেষ্টা করে। ক্রিমসন নাইট মানে গোয়ানও তাকে সাহায্য করে। অবশেষে তাদের এই পরিকল্পনাটিও সফল হয়ে যায় এবং বিশাল দানবটি ফাইনালি মারা যায়। এর ফলস্বরূপ ট্যাঞ্জারিন তার পেট থেকে মুক্ত হতে পারে এবং বাবা ও মেয়ে অবশেষে একে অপরকে এই মহাবিশ্বেই খুঁজে পায়। এদিকে লিং গোয়ান যা লিখেছিল তা পড়ে শেষ করে এবং লিমু ধীরে ধীরে মারা যায়, যেমন রেডম্যান অন্য মহাবিশ্বে মারা গিয়েছিল। শেষ দৃশ্যে গোয়ান আবার সেই লুলাবাই গানটা শুনতে পায় এবং হাসপাতাল থেকে বেরিয়ে আসে, যেখানে সে আগে দেখতে পাওয়া সেই ছোট্ট ছেলেটিকে দেখতে পায়। তবে ছেলেটির সাথে এখন একটি ছোট মেয়েও রয়েছে, আর সেই মেয়েটি আর কেউ নয় বরং ট্যাঞ্জারিন। ক্রিমসন নাইট মানে গোয়ান নিজের মেয়ে ট্যাঞ্জারিনকে মিষ্টি করে জড়িয়ে ধরে। আর মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।